নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। গত দুদিন ধরে পার্লামেন্টে একটা অভূতপূর্ব ঘটনা দেখছেন ভারতবাসী। ভারতের লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী যতবার কিছু বলতে উঠছেন ততবারই সরকার পক্ষ থেকে তাকে প্রবল বাধা দেওয়া হচ্ছে এবং কার্যত বলতে দেওয়া হচ্ছে না। কি বলতে চাইছেন রাহুল গান্ধী? তিনি বলতে চাইছেন প্রাক্তন সেনাপ্রধানের একটি বইয়ের যে অংশটি ছাপা হয়েছে একটি ম্যাগাজিনে সেটা নিয়ে, এবং সেটাতে কি আছে সেইটা কিছুতেই জনসমক্ষে আসতে দিতে চাইছে না সরকার পক্ষ। আজকে আমরা এই বিষয়টি আপনাদের সামনে আনব। দ্বিতীয়ত যে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গত ৩-৪ মাস ধরে যে বিষয়টি আটকে ছিল, সেই আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি ট্রাম্প কিন্তু মোদির সঙ্গে করে ফেললেন। গতকাল বিকেলে সেই চুক্তি পাকা হয়ে গেছে এবং তাতে সই করা হয়ে গেছে। সেই চুক্তি কিন্তু এখনো পর্যন্ত পুরোটা জনসমক্ষে আসেনি। তার যে সমস্ত অংশ এসেছে তাতে কিন্তু খুব বিপজ্জনক কয়েকটি বিষয় রয়েছে। সেই বিপজ্জনক বিষয়গুলির মধ্যে একটি হচ্ছে ভারতের কৃষিক্ষেত্র আমেরিকার কাছে খুলে দেওয়া হয়েছে, এবং ভারতের ক্ষেত্রে যে পণ্যের শুল্ক এতদিন 50% ছিল তার মধ্যে 25% হচ্ছে রাশিয়া থেকে তেল কেনার জন্য শাস্তি শুল্ক বলে ট্রাম্প জানিয়েছিলেন। সেই 25 শুল্ক তো রাশিয়া থেকে তেল কেনা বন্ধ হওয়ার জন্য মকুব করা হয়েছে, আর বাকি 25%টাকে কমিয়ে 18% করা হয়েছে। কিন্তু মজার বিষয়, ভারতীয় শুল্ক 18% শুল্ক ভারতীয় পণ্য দেবে আমেরিকায়, কিন্তু আমেরিকান পণ্য কিন্তু ভারতে ঢুকবে শূন্য শুল্কে। এরকম একটা অদ্ভুত চুক্তিতে কেন সই করলো আমাদের দেশের সরকার? এ প্রশ্ন উঠেছে, এবং সেই সঙ্গে এই প্রশ্নটাও উঠেছে যে ভারতের কৃষিক্ষেত্র, যেটা বারবার বলা হচ্ছিল যে আমেরিকার সঙ্গে, আমেরিকার চাষিদের সঙ্গে প্রতিযোগিতায় পেরে উঠবেন না আমাদের দুর্বল চাষিরা, সেই চাষিদের জন্যে এখন কিন্তু ভয়ঙ্কর একটা বিপদ ঘণ্টা বেজে গেল। এই বিষয়টিকেও আমরা আজকের অনুষ্ঠানে সামনে আনব। এবং তৃতীয় যে কথাটা আনব সেটা হচ্ছে যে এপস্টিন ফাইল নিয়ে এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে খুব পরিষ্কার কোনো ক্লারিফিকেশন দেওয়া হয়নি, এবং বিরোধী দলনেতা রাহুল গান্ধী এই বিষয়টিকে জুড়ে দিয়েছেন এই ট্রাম্পের বাণিজ্য চুক্তির সঙ্গে। তার বক্তব্য যে এপস্টিন ফাইলে আরও কিছু আসতে চলেছে, আপনারা অপেক্ষা করুন। লোকসভার বাইরে রাহুল গান্ধী কি বলেছেন সেটি একটু মন দিয়ে শুনুন। একটু লম্বা ভিডিও, কিন্তু আমাদের মনে হয় যে এই ভিডিওটা সবার শোনা উচিত। ভিডিওটা দেখুন। मैं 3 चीजें बोलना चाहता हूं। पहली चीज बोलने नहीं दे रहे हैं। मोदी जी घबराए हुए हैं। आपने देखा जो ट्रेड डील 4 महीने से रुकी हुई थी। 4 महीने से कुछ बदला नहीं, किसी ना किसी कारण। जो मैं जानता हूं नरेंद्र मोदी जानते हैं। नरेंद्र मोदी जी ने कल शाम उस डील को साइन कर दिया। नरेंद्र मोदी जी पर प्रेशर है, भयंकर प्रेशर है, और नरेंद्र मोदी जी का जो इमेज का गुब्बारा है, जो हजारों करोड़ रुपए लेकर बनाया गया था, वो फूट सकता है। इशू ये नारावाने की स्टेटमेंट नहीं है, ये साइड शो है, और वो भी जानते हैं, मैं भी जानता हूं। मेन बात यह है कि हमारे प्रधानमंत्री को कॉम्प्रोमाइज कर दिया गया है। किसने किया है, कैसे किया है, यह हिंदुस्तान की जनता को सोचना है। मगर इतिहास में पहली बार हिस्ट्री में एलओपी को प्रेसिडेंशियल एड्रेस में नहीं बोलने दिया है। बाहर बोल दीजिए, जो अंदर नहीं कहा दिया जा रहा है। वो तो ऑटोमेटिकली होगा जी। बट ये आप समझिए, और हिंदुस्तान के जो किसान हैं आप सब समझिए कि इस ट्रेड डील में आपकी मेहनत को,
आपके खून पसीने को नरेंद्र मोदी जी ने बेच दिया है, और वो इसलिए बेचा है क्योंकि ये कॉम्प्रोमाइज्ड है। सिर्फ आपको नहीं बेचा है, देश को बेचा है। इसीलिए मुझे वहां नहीं बोलने देना है। नरेंद्र मोदी जी डरे हुए हैं क्योंकि जिन लोगों ने उनकी इमेज बनाई है वो अब उस इमेज को फोड़ने लगे हैं। एक अदानी जी पर केस है यूनाइटेड स्टेट्स में, वो अदानी जी को टारगेट नहीं कर रहा है, वो नरेंद्र मोदी के फाइनेंशियल स्ट्रक्चर को टारगेट कर रहा है। एक वो है। दूसरा है एप्स्टाइन फाइल्स। एप्स्टाइन फाइल्स में अभी और माल है, वो अभी रिलीज नहीं हुआ है। इसीलिए इस दबाव में आकर एप्स्टाइन फाइल्स में जो है, जो पूरा देश जानना चाहता है मगर अभी अमेरिका ने रिलीज नहीं किया है, और दूसरा जो अदानी जी पर केस है, जो एक्चुअली मोदी जी पर केस है, क्योंकि वो बीजेपी का फाइनेंशियल स्ट्रक्चर है, मोदी जी का फाइनेंशियल स्ट्रक्चर है। तो ये दो प्रेशर पॉइंट्स हैं, और आप ये बात समझ लो, देश ये समझ ले कि प्रधानमंत्री कॉम्प्रोमाइज्ड है। ভিডিওটি দেখার পরে আপনার মনে নানা প্রশ্ন যেগুলো এলো সেগুলো আমরা একে একে নিরসন করার চেষ্টা করব। এর জন্যে আজকে আমাদের এই অনুষ্ঠানে সঙ্গে রয়েছেন গৌতম বন্দ্যোপাধ্যায়, প্রবীণ সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক। গৌতম দা, প্রথমেই আপনাকে আজকের এই অনুষ্ঠানে স্বাগত। আপনার কাছে আমার যেটা প্রথম জানার সেটা হচ্ছে যে রাহুল গান্ধীকে লোকসভায় বাধা দেওয়ার এত কারণটা কি, এবং কেন রাহুল কি বলতে চাইছেন? না, এখানে দুটো জিনিস আছে। প্রথমত ছিল এটা রাষ্ট্রপতির ভাষণের উপরে বক্তব্য রাখার জায়গা। সেই জন্যে প্রথম ভাবে শাসকরা বলেছিল রাষ্ট্রপতি যা যা বলেছেন বা ভাষণের উপর যেরকম সবাই বলে থাকেন, রাহুল সেরকম বলবেন। রাহুল সেটাকে খুব কৌশলে, যাকে বলা হয় রাজনৈতিক কৌশল ব্যবহার করে যেটা করবার চেষ্টা করেছেন। উনি বলছেন রাষ্ট্রপতির ভাষণে তো দেশের সার্বভৌমত্বের কথা থাকে, দেশের যাকে বলা হবে নিরাপত্তার প্রশ্ন আছে, সবই তো আছে। কাজেই সেই প্রশ্নে সার্বভৌমত্ব এবং নিরাপত্তার প্রশ্নে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা আমি বলতে চাইছি। বলতে চেয়ে উনি কি করছিলেন, যাকে বলা যায় একেবারে সবার সামনে হাটে হাঁড়ি ভেঙে দেওয়ার উপক্রম হয়েছিল প্রায়, এবং সেটা কিছুতেই হতে দিতে চায়নি শাসক দল। কিছু তো হতে দেওয়া সম্ভব নয় তাদের পক্ষে। কেন সম্ভব নয়? এটা ভেরি ইন্টারেস্টিং। কারণ আমাদের রিটায়ার্ড চিফ অফ জেনারেল স্টাফ উনি এম এম নরবনে একটা বই লিখেছেন। সেই বইটা 2024 সালে লেখা হয়েছে, সম্ভবত শেষ হয়ে গেছে। তার পাবলিশার হচ্ছে পেঙ্গুইন, কিন্তু সেই বইটা প্রকাশিত হচ্ছে না। কেন? কারণ সেটা প্রতিরক্ষা মন্ত্রকের যাকে বলা হয় লাল ফিতের ফাঁসে আটকা পড়ে আছে। কেন আটকা পড়ে আছে? তার আটকা পড়ে থাকার কারণ হচ্ছে সেখানে এই এম নরবনে এমন এমন কথা বলেছেন যা মানে যে কোনো শাসক দলের ক্ষেত্রে অগ্নুৎপাত ঘটিয়ে দিতে পারে। ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা। কিরকম ভাবে? চীনের যখন এই গালোয়ানে যেভাবে চীন এগিয়ে এসেছিল ভারতের দিকে, যেভাবে এগোচ্ছিল, সেই বর্ণনাটা তিনি দিয়েছেন, সম্পূর্ণ গোটাগুটি সেখানে লিখেছেন। এবারে কি করে জানা গেল? এর কিছু এক্সট্রাক্টস আমরা জানি পিটিআই থেকে বের করেছিল, কিছু কিছু সারাংশ, কিছু কিছু কথা দিয়ে। সেই বেরোনোতেই শাসক দলের প্রচন্ড মাথা ব্যথা শুরু হয়েছে, এবং মাথা ব্যথা শুরু না, প্রথম থেকেই এটা চেষ্টা করা হয়েছে এটা যেন কিছুতে না বেরোয়। এবারে তারপরে এম নরবনে একটা ইন্টারভিউ দিয়েছিলেন। সেই ইন্টারভিউটা বেরিয়েছে ক্যারাভেন পত্রিকায়। ক্যারাভেন পত্রিকায় তিনি অনেক কিছু কথা নিজের বলেছেন, যেগুলো বইয়ে লেখা আছে। এই ক্যারাভেন পত্রিকাটা হাতে নিয়ে, ম্যাগাজিনটা হাতে নিয়ে রাহুল প্রথমে বলতে শুরু করছেন যে এম নরবনে কি কি বলেছেন আমি একটু বলতে চাই ব্যাস। এই কথা বলার সঙ্গে সঙ্গে হই হই করে নেমে পড়লো শাসক দল, এবং সেখানে শুধু শাসক দল নয়, একদিকে প্রতিরক্ষা মন্ত্রী, একদিকে স্বরাষ্ট্রমন্ত্রী, একদিকে আইনমন্ত্রী, কে নেই? প্রত্যেকে, রাজনাথ সিং
থেকে অমিত শাহ থেকে কিরেন রিজিজু সবাই মিলে স্পিকারকে একেবারে প্রবলভাবে ঘিরে ধরলেন যে কিছুতেই এটা বলতে দেওয়া যায় না, এবং শেষ পর্যন্ত স্পিকার বললেন এটা রুলিং দেওয়া হচ্ছে, এটা বলা যাবে না, এবং অন্য কিছু কথা বলুন, রাষ্ট্রপতির অভিভাষণের উপরে কথা বলুন। এমন একটা সময় আসে যখন রাহুল গান্ধী বললেন তাহলে আপনি বলে দিন আমি কি বলবো। এটা খুব তখন তিনি ভাইরাল বলেন হয়েছে যে এই আমি কথাটা। তখন উনি বলেন যে আমি তো আপনার সালাহকার নই, আমি আমার পরামর্শদাতা নই, আপনি যেটা মনে করেন, বলে আমি তো এটাই বলতে চাইছি। আবার তিনি রাহুল উঠে ওই একই কথা বলতে শুরু হন। কি ছিল সেই জায়গাটায়, সেই বর্ণনাটুকু কি ছিল? সেই বর্ণনা খুব মারাত্মক, যেটা বেরিয়েছে বিভিন্ন ম্যাগাজিনে, সেটা হচ্ছে যে যখন সেখানে একজন একজন আমাদের লেফটেন্যান্ট জেনারেল ছিলেন বসে ওই ইস্টার্ন লাদাখে, তখন তার কাছে একটা ফোন আসে। যোশী। ফোন আসে এটা যে 4টি চাইনিজ ট্যাঙ্ক, হ্যাঁ, যোশী নামের বোধহয়। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, মিস্টার যোশী, হ্যাঁ ওই যোগেশ 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 যোশী, তিনি বলেন যে একটা ফোন আসে তার কাছে যে 4টে চাইনিজ ট্যাঙ্ক ভারতীয় সীমান্তের দিকে চলে এসেছে, একদম প্রায় কাছে চলে এসেছে, এবং সেটা যে কোনো মুহূর্তে পেরিয়ে যাবে, সীমান্ত পেরিয়ে যাবে, এবং তার সঙ্গে ইনফ্যান্ট্রি আছে, মানে পদাতিক বাহিনীও আছে একই সঙ্গে। তিনি সঙ্গে সঙ্গে ফোন করেন আহ, আমাদের এই MM নরবনেকে। নরবেনে সেটা শুনেই জিজ্ঞাসা করেন কত দূরে আছে, সবটা জানেন। জানার পরে সঙ্গে সঙ্গে তিনি বলেন ওদের সাবধান করে দিতে হবে যে এখানে আমরা আছি, আজ যেন ওরা না ঢুকে আসে। সেই রকম একটা হয়, একটা আলো জ্বালিয়ে, একটা মানে রোশনি দিয়ে দেওয়া হয়, সতর্ক করা হয়। জানিয়ে যাতে ভুল করে যদি ঢুকে জানানো যায় হয়, তারা তারা হ্যাঁ, সতর্ক যে হচ্ছে। এখানে তোমরা ঢুকবে না, এটা পার্বত্য জায়গায় এরকম ভাবেই আমাদের সীমান্তগুলো রক্ষা করা হয়। কিন্তু দেখা গেল তার উপরে সেই চাইনিজ ট্যাঙ্ক কিন্তু উঠতেই থাকছে উপরে। তখন সঙ্গে সঙ্গে নরওয়ে ফোন লাগাতে শুরু করেন, ফোন লাগান প্রতিরক্ষা দপ্তর, এবার প্রতিরক্ষা মন্ত্রকের কাছে, রাজনাথ সিং, অজিত ডোভালের কাছে, জয়শঙ্করের কাছে, বিপিন রাওয়াতের কাছে, জেনারেল বিপিন রাওয়াত, প্রত্যেকের কাছে ফোন লাগান, কিন্তু কোনো উত্তর আসেনি, এলো না। ওইদিকে চাইনিজ ট্যাঙ্ক উঠছে, ক্রমাগত উঠছে। উনি আবার ফোন লাগালেন, খানিক পরে আবার ফোন লাগালেন যে জানাও যে আমরা কি করব। কোনো উত্তর নেই। প্রতিরক্ষা মন্ত্রী পর্যন্ত চুপ, কিচ্ছু কথা উত্তর দেননি। অজিত ডোভাল, তিনি তো সবই দেখেন, সমস্ত কিছু দেখেন, তিনি এই বয়সেও তিনি প্রায় 80 তিনি পর, আমাদের আমি যা জেমস জানি। বন্ড। হ্যাঁ, জেমস তিনি বন্ড, তিনি সোশ্যাল 80 মিডিয়া পর, জেমস বন্ড। যথেষ্ট তার বয়স হয়েছে, তিনি অত্যন্ত নাকি সমস্ত ব্যাপারে কৃতকর্ম তার আছে, প্রচুর বিভিন্নভাবে কৃতকার্য হয়েছেন। তো যাই হোক, তিনিও কোনো উত্তর দেন। তখন নরবনে আবার ফোন করেন, সেই ফোনের পরে একটা উত্তর আছে, প্রথম আসে রাজনাথ সিং বলেন আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করব, করে জানাচ্ছি। সেই আলোচনার ফলটা কি হয়, আলোচনা করে জানানো এর হয়। মধ্যে বোধহয় 2 ঘন্টা কেটে গেছে, এর মধ্যে 2 ঘন্টা 2 ঘন্টা কেটে টোটাল। গিয়েছে, 2 ঘন্টা কেটে 2 ঘন্টা কেটে গিয়েছে, সঙ্গে 7টা থেকে 9টা পেরিয়ে গেছে, 9টা 10ও পেরিয়ে গেছে, 9:30 পেরিয়ে গেছে প্রায়। এবং তিনি জানালেন যে প্রধানমন্ত্রী মোদী বলেছেন যে সেনা যা মনে হচ্ছে ভালো সেটাই করবে, সম্পূর্ণভাবে সেটা বলে দিন, সেনা যা মনে করছে করবে সেটাই করবে। এটা খুব একটা মানে সাংঘাতিক কথা। প্রথমত দ্বিপাক্ষিক দুটো দেশের মধ্যে সম্পর্ক, দুটো দেশের মানে কোন কোন দেশ, একদিকে ভারত একদিকে চায়না, তাদের সঙ্গে সম্পর্ক যে খুব বরাবরই খুব ভীষণ রকম মধুর তা তো নয়, যুদ্ধ যুদ্ধ হয়েছে, এবং সেই কিছুদিন আমরা সবটাই জানি কিভাবে কি হয়েছে, গালোয়ানে কি হলো তারপরেও আমরা জানি। এবং তিনি বললেন সেনা যা করবে তাই বলবে। আমাদের দেশে তো সেটা হয় না কোনোদিন। আমাদের প্রথমত আমরা তো উই আর এ ডেমোক্রেটিক কান্ট্রি, পার্লামেন্টারি ডেমোক্রেসি আছে সেখানে, সাংঘাতিক ভাবে তারে কার্গিল সিদ্ধান্ত যুদ্ধের সময় সম্পূর্ণ অটল বিহারী বাজপেয়ী ক্যাবিনেট মিটিং ডেকে তারপরে সিদ্ধান্ত নিয়ে তারপরে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছিলেন যুদ্ধে যাওয়ার। সমস্ত সময় তাই হয়, তাই হয়ে থাকে। ইন্দিরা গান্ধী তা করেছেন, অটল বিহারী তাই করেছেন, সবাই তাই করে থাকেন, লাল বাহাদুর শাস্ত্রীও তাই করেছেন, কে করেননি, তাই করতে হয়। এবারে কোন রকম সিদ্ধান্ত নয়, বলছে
তুমি যা করবে তাই করো, সেনাকে বলছে তুমি যা করবে। আরে তাদের হাতে নাকি দেশটা, দেশটা যাদের হাতে, তারা নির্বাচিত প্রতিনিধি, তারা পার্লামেন্ট চালান, তারা পার্লামেন্টে আইন তৈরি করেন, তাদের হাতে আমাদের দেশটা সঁপে দেওয়া আছে। তারা বলে দিচ্ছেন সেনা যা করবে। এবারে কি অবস্থা, নরবনের অবস্থা কিরকম? তিনি তো সেনা প্রধান, তিনি যদি এমন কোনো সিদ্ধান্ত নিয়ে নেন যে সিদ্ধান্তটা প্রতিকূল হয়ে যায় তার পক্ষে, তখন তিনি কোথায় যাবেন? এটা তো তার নেওয়ার কথাই নয়। তিনি যুদ্ধ করতে বললে যুদ্ধ করবেন, যুদ্ধ না করতে বললে তিনি যুদ্ধ করবেন না, কারণ নিয়মই আছে, অলিখিত একটা নিয়ম আছে, বলাই আছে, যতক্ষণ একেবারে ওপর শীর্ষ মহল থেকে নির্দেশ না আসবে ততক্ষণ একটি গুলিও চালাবে না। এটা হচ্ছে নির্দেশ, আমাদের দেশে নির্দেশ এখানে আছে অনেক এটা। রকম বৈদেশিক নীতি, আন্তর্জাতিক সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক, অনেকগুলো বিষয় যুক্ত আছে। এবং সমস্ত তখন যে সময়টার বৈদেশিক, কথা হচ্ছে, উনি বলছেন সেটা হ্যাঁ, করোনার সময়। আমি জানি না হুম, যে এই অবস্থায় কি করণীয় আছে। কোভিডের সময়, তখন কোভিড কোভিডের সময়, চলছে, হ্যাঁ, তখন কোভিড এবং সেই 19। সময় বৈদেশিক বৈদেশিক কূটনীতি আছে, বিভিন্ন ধরনের নীতি, এবং কিছু বলা হয়। এই যে ঘটনাটা, যে এই যে আমাদের প্রতিরক্ষা মন্ত্রী বা প্রধানমন্ত্রী গোটাটা সেনাদের ঘাড়ে ছেড়ে দিলেন, এবং তখন সেনারা কিং কর্তব্য বিমূঢ় হয়েছিল, সেনা প্রধান বলতে এই কথাটা আর বলতে দেওয়া হলো না, পার্লামেন্টে কিছুতেই বলতে দেওয়া হলো না, তবে যতবার উনি এখানে বলতে এখানে গেলেন। প্রাক্তন সেনাপ্রধানের একটা ইন্টারেস্টিং কথা ওই ম্যাগাজিনে ছাপা হয়েছে, যে এই সময় আমার মানে মনে হলো যে আমার হাতে গরম আলু ধরিয়ে দেওয়া হয়েছে, হট পটেটোস। হট পটেটো, মনে হলো হট আমি পটেটো। হট পটেটো। আর সাংঘাতিক এই যে বলা হয় যে আমি মানে স্বাভাবিকভাবে তিনি কি করবেন বুঝে উঠতে পারছেন না, মানে এবারে তিনি কোন দিকে যাবেন। এবং কিন্তু আমি একটা কথা বলছি, এটার একটা পরে একটা এই একই ঘটনা আমরা শুনেছি, যেটা মোদী কিন্তু নিজেই বলেছেন। মোদী বলেছেন যে যখন আমাদের অপারেশন সিন্দুর হলো, তখন তিনি বলেছিলেন আমি সেনাকে বললাম সবকিছু তোমরা যা ঠিক করবে, সিদ্ধান্ত নেবে তোমরা করো, এটা বলেছেন উনি। তারপরে আমরা দেখেছি, যদিও আমরা তারপরে দেখেছি মনে হয় এই গোটা জিনিসটা সিদ্ধান্তটা আসলে নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, যা মনে হয়। কারণ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পই ঠিক করে দিয়েছিলেন কখন যুদ্ধ শুরু হবে, কখন বন্ধ হবে, কিভাবে বন্ধ হবে, কি কি চুক্তি হবে, সমস্ত কিছু বোধহয় তিনিই ঠিক করে দিচ্ছিলেন, যা মনে হচ্ছিল তাই থেকে। তো এইখানে এই ঘটনাটা, যে ঘটনাটা বললাম, এইটা রাহুল যে বলার সঙ্গে সঙ্গে যে সাংঘাতিক একটা অস্বস্তিকর, এমন একটা অস্বস্তিতে পড়ে গেল সরকার, যে সরকার কিছুতেই এটা বলতে দিল না, কিছুতেই বলতে দেয়নি। এবং অন্যদিকে আরেকটা ঘটনা আমরা দেখেছি, সেটা যে অন্যদিকে যে যে ইন্ডিয়া জোট এখন কার্যত ছিন্ন ভিন্ন হয়ে আছে, আমি ইন্ডিয়া জোটকে ধরছি না, ওরা ভেঙেই আছে পুরোপুরি, কিন্তু এই ইস্যুতে পার্লামেন্টে দেখলাম ইন্ডিয়া জোটে রাহুলের পাশেই কিন্তু সবাই এসে দাঁড়ালো। হ্যাঁ, অখিলেশ পর্যন্ত উঠে বললেন যে কেন, যে যখন বিরোধী দলনেতা বলতে চাইছেন তাকে বলতে দিতে আপত্তিটা কোথায়, তিনি বলবেন তো কথাটা, তিনি তো কথাটা বলতে চাইছেন, ও কেউ কারোর কথা শুনে, রুলিং হয়ে গেছে অতএব বলা চলবে না, বলতে দেওয়া হয়নি। এই যে বলতে দেওয়া হয়নি, এরপরে রাহুল এসে বাইরেও বলেছেন যে কেন তাকে বলতে দেওয়া হলো না, তিনি কি বলতে চেয়েছিলেন সবটাই বলেছেন। দেশের লোক তো জানতে পারছে, এমন তো নয় জানতে পারছে না, জানতে পারছে। এবং আমরা সোশ্যাল মিডিয়া, আজকে এই পত্রিকাটা ক্যারাভেনটা আমরা দেখলাম, আপনি আমি আমরা সব দেখলাম যে কি লেখা হয়েছে ডিটেল। এবং হয়তো এটা যদি এতটা যদি বিতর্কে না আসতো, হয়তো আমরা কেউ এটা নিয়ে আলোচনাও করতাম না বা দেখতামও না। দেখতাম না, হ্যাঁ। কিন্তু আরেকটা জিনিস আছে, আমি এটা বলছি যে এই যেহেতু রাহুলের প্রসঙ্গটা তোমার কাছে এলো, আমি এই জন্য বলছি যে এই প্রসঙ্গটা কিন্তু নরওয়ের আরো কিছু পিটিআই এর যে বেরিয়েছিল এক্সাম্পস, তাই নিয়েও আরো জায়গায় লেখালেখি হয়েছে, এমনকি ওয়ায়ারের লেখালেখি হয়েছিল, আমি জানি সেখানেও হয়েছে। সেখানে আরো কিছু কথা, এমন এমন কথা বলা হয়েছে, সেগুলো যথেষ্ট সেন্সিটিভ, স্পর্শকাতর কথা, যথেষ্ট। কেননা তিনি লিখেছেন, নরবনে বলেছেন প্রথমভাবে ওই বইয়ে লেখা হয়েছে যে এই যখন অগ্নিবীর অগ্নিবীর যখন স্কিমটা চালু হওয়ার কথা বলা হলো, যে সিদ্ধান্তটা বলা হলো বলা দেও, তখন বলছেন আমরা তিনটে বিভাগের যারা প্রধান, মানে নৌ, বিমান এবং পদাতিক, এই তিনটে বিভাগের প্রধান আমরা চমকে গেলাম, এখন বলছেন চমকে গেলাম। এবং তারপর বলছেন ইট ওয়াজ এ বোল্ট ফ্রম দ্য ব্লু, এর বিনা বেগে বজ্রপাতের মতো নেমে এলো। কিভাবে এটা হতে পারে?
দেশের যারা সেনা হবে, যারা কার্যত নিজের প্রাণ পর্যন্ত বাজি রেখে দেশের জন্য লড়াই করবে, তার জন্য এই অগ্নিবীর একটা 4 বছরের একটা নির্দিষ্ট সীমার কন্ট্রাকচুয়াল মধ্যে, সার্ভিস। তারপরে কন্ট্রাকচুয়াল সার্ভিস, তারপর বলছেন আর মাইনে ছিল প্রথম জন্মযুদ্ধের মতন, তিনি বলছেন 20,000 টাকা, তিনি বলছেন। এবং তারপরে নরবিনের সুপারিশ মতন তখন 30,000 করা হয়েছিল, এটা তিনি বলেছেন, এই সমস্ত কথাও বলেছেন। তো এই যে কথাগুলো, কিন্তু এটা বলতে দেওয়া হচ্ছে না। এবারে উনি তো বইটায় যে আটকে দেওয়া হয়েছে, বইটা বলা হচ্ছে আটকে দেওয়া হয়েছে, আটকে দেওয়া হয়েছে, এরা কিভাবে আটকে আছে উই ডু নট নো, আমরা জানি না। কিন্তু বলা হচ্ছে, অভিযোগ হচ্ছে, রাহুল গান্ধীর অভিযোগ হচ্ছে বা বিরোধীদের অভিযোগ হচ্ছে বইটা আটকে দেওয়া হয়েছে। কেন? এটা খুব ইন্টারেস্টিং। এখানে আরেকটা পয়েন্ট আছে, এটা আমি তোমাকে মানে বলতে চাইছি, যে এখানে আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে যে এখানে আরো একজন তোমার আহ, আহ, সেনা মানে যিনি মানে অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক, তিনি খুব সাহস করে বলে দিয়েছেন যে কেন। কারণ প্রথমত একটা নির্দেশ কার্যত দেওয়া হয়েছে, অলিখিত নির্দেশ, যে তোমরা অবসর নেওয়ার পরে আর দেশের এই 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 চলতি যে বিভিন্ন সিদ্ধান্ত হয়েছে সেনার বা প্রতিরক্ষা, সেই ব্যাপারে কোনো কিছু কথা বলবে না, বলবে না। বললে কি হবে? বললে সোশ্যাল মিডিয়াতে ট্রোল হবে, বললে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া হতে পারে, তার পেনশন আটকে দিতে পারে। পেনশন রুলটাকে পাল্টে দেওয়া হয়েছে, পেনশন রুলটাকে এমন সুকৌশলে পাল্টানো হয়েছে, বলা হয়েছে ভালো যে কাজ করেছেন তার ফল বোঝা যাবে ভবিষ্যতের কাজকর্ম দেখেও, তো বলা হয়েছে। অতএব কেউই আর মুখ খুলতে চাইছেন না, কেউ মুখ খুলতে চাইছেন না। তো এইটা খুব মারাত্মক। উনি মানে এতে কি হচ্ছে, এই যে ট্রান্সপারেন্সি, আমরা জানতেই পাচ্ছি না। এবং এটাই একদিকে বলতে গেলেই, সেনা সম্পর্কে বলতে গেলেই ভাব দেখানো হচ্ছে যে সেটা বোধহয় একটা দেশদ্রোহিতার সামিল, এবং সেনাদের অপমান করা হচ্ছে। কেন, সেনারা কি মানুষ নন নাকি? সেনারা কি এখানে ভারতীয় তো নন ব্যাপারটা নাকি? গৌতম দা উল্টো হচ্ছে, সেনা প্রধানকে অপমান করা হচ্ছে তার বইটা হ্যাঁ, 2 বছরের উপরে পাবলিশ করতে না দেয়। হ্যাঁ, এখানে তো সেনার অপমান করা হচ্ছে, অন্য তরফ হ্যাঁ, থেকে সেই অভিযোগ আসছে। হ্যাঁ, আসছে তো, কিন্তু এলে তো কিছু লাভ নেই। মানে এই এমনই একটা পরিবেশ তৈরি করা হয়েছে, ঠিক এইটাই বলেছে, এই যে বলছিলাম রিটায়ার্ড ব্রিগেডিয়ার রাহুল ভোঁসলে ডাইরেক্টলি নিজের নাম দিয়ে সাহস করে এটা বলেছেন, বলছে কেউই মুখ ফুটে বলতে চাইছেন না। এটা বেরিয়েছে, রাহুল ভোসলে ঠিক এইটাই বলেছেন। Most veterans who have served under difficult conditions whilst in service are increasingly finding today's media environment unconducive to reasoned debate on national security issues, as narrative often outweighs verified facts. তার মানে বলছে, মানে যে আলোচনাটা হবে এমনকি মিডিয়াতে, সেই মিডিয়াতে এই যে প্রামাণ্য যে তথ্যগুলো, সেটাকে স্বীকার করা হবে না, তার উল্টো দিকে যাওয়া হবে, বলা হবে সেনাদের অপমান করা হবে না কিছুতেই। সেনারা সমস্ত সময়, আরে সেনাদের যা যা নিজস্ব যে তাদের অভিযোগ থাকতে পারে, তাদের অসুবিধে থাকতে পারে, অবহেলা থাকতে পারে তাদের প্রতি, মানুষ, তারা তো মানুষ, আফটার অল তো দে আর হিউম্যান বিইংস, মানুষ। এইটা মানা হচ্ছে না। এইটা খুবই মারাত্মক ব্যাপার। মানে এই যে জিনিসটা, এর পক্ষে আমরা এর এটা কিন্তু রাজনৈতিক প্রভাব কি? এই যে রাহুল গান্ধী বিষয়টা তুলতে চাইলেন এবং তাকে বলতে দেওয়া হলো না, এটা দেশের মানুষ দেখলেন, এটার রাজনৈতিক প্রভাব কি হবে? এ থেকে কি কোনো অ্যাডভান্টেজ রাহুল গান্ধী পাবেন, বা কোনো রকম ডিসঅ্যাডভান্টেজ রাহুলের পক্ষে? আপনার কি মনে হয়? দেখো, এখনো পর্যন্ত যেহেতু সমস্ত দেশটাই যেভাবে চলছে, সব জিনিসটাই তো খুব কড়া অনুশাসনের মধ্যে চলছে, এবং ক্ষমতা আছে যাদের হাতে, তারা সেইভাবে করছে, আইনগুলোও সেইভাবে করেছে। আমরা বলেছি আগে, যতক্ষণ না এই অপোজিশন খুব সমবেত ভাবে সমন্বিত কণ্ঠে এইটার প্রতিবাদ করতে পারে, ততদিন কিচ্ছু হবে না। কারণ তারা জানে, আমি আগের দিনও বলেছি, ঠিক এটাই হয়। যদি সমানভাবে না বলে, সবাই সমস্বরে না বলে, তাহলে বা সমস্বরে প্রতিবাদ না জানানো হয়, তাহলে এই জিনিসটা চলবে। তবে এর ভবিষ্যৎ মোটেই ভালো না, মোটেই ভালো নয়। কারণ এটা ঠিকই, এই যারা এই সমস্ত এত সমস্ত ছেলে পুলে যারা বাড়ি থেকে বেরিয়ে সেনার দেশের, মানে ওই যে বললাম একটা আদর্শের জন্য, দেশের জন্য চলে যাচ্ছে
সেনার কাজ নিয়ে, এবং 4 বছর পরে তাদের অধিকাংশই ফিরে আসবে, অনেকেই ফিরে আসবে, এবং তখন তারা একটা হতাশায় অবসাদে ভুগবেই তারা। তখন তারা কি করবে আমরা জানি না। বলেছেন, সরকার বলেছে অনেক কিছু করে টরে দেবে, কি সবাইকে কি করে দেবে উই ডু নট নো, এখনো জানি না। কিন্তু তুমি যেটা বলছো যে রাজনৈতিক প্রভাব এর কি পড়তে পারে, রাজনৈতিক প্রভাব এখনো পড়বার কোনো আমি দেখতে পাচ্ছি না। কারণ মূলত এখনো কিন্তু দেশের মধ্যে যারা শাসক দল, কেন্দ্রের শাসক দল, তারা একটা জিনিসের উপরই নির্ভর করে চলছে, সেটা হচ্ছে আবেগ। কি আবেগ? ধর্মীয় আবেগ। ধর্মীয় আবেগ কিন্তু প্রবলভাবে চলছে, এমন নয় যে চলছে না। এবং তার বিরুদ্ধে একটা, অবশ্যই তুমি যেটা বলছো, সামাজিক স্তরে একটা কোথাও কোথাও পুঞ্জীভূত ক্ষোভ প্রতিবাদের ঢঙে বেরিয়ে আসছে, এটা হচ্ছে। এবং এইটা কিন্তু বেরিয়ে আসতে পারে যদি অন্য রাজনৈতিক যারা প্রতিপক্ষ শাসক দলের, তারা যদি এটাকে ক্যাপিটালাইজ করতে পারে তাহলে খুব ভালো। আর যদি ক্যাপিটালাইজ না করতে পারে তাহলে কিন্তু দেশের পক্ষে অমঙ্গল আমি মনে করি, সেটা মোটেই ভালো নয়। সুব্রত। অত্যন্ত আমরা এই প্রসঙ্গটার সঙ্গে সঙ্গে একটু একটু জড়িয়ে নিই আজকে, যেটা পার্লামেন্টেও যে কথাটা পার্লামেন্টের বাইরেও বলা হয়েছে। আপের সঞ্জয় সিং বলেছেন যে একটা বাণিজ্য চুক্তি প্রায় 4 মাস ঝুলে থাকার পরে সেই বাণিজ্য চুক্তিটা হঠাৎ হয়ে গেল, গতকাল সই হয়ে গেল, এবং সেটার ঘোষণাও কিন্তু সেই আমেরিকা থেকে হলো। আমেরিকার এগ্রিকালচার ওখানকার মিনিস্টার, এই হোক সেক্রেটারি বলে, তো তিনি হুম ঘোষণা করলেন খুব উল্লসিত ভাবে যে হুম আমাদের জন্য এগ্রিকালচার সেক্টর প্রায় খুলে দেওয়া হয়েছে, এবং হুম ট্যারিফ যেটা, সেটা হুম 18% ট্যারিফ, সেটা কিন্তু এখন এখন ভারতীয় পণ্যে আমেরিকায় বসবে। তাতে হ্যাঁ, বিপুল খুশি বিজেপির সমর্থকরা, ইয়েরা, যে 50% থেকে 18% ট্যারিফ 18 হয়ে গেল। 18%। যদিও আসল ট্যারিফ যা আগে, এখনো পর্যন্ত এটার হওয়ার আগে অবধি আসল ট্যারিফ ছিল মাত্র 3%, সেটা বেড়ে যে 18% হয়ে গেল, সেটার কথা উল্লেখ করা হচ্ছে না। দ্বিতীয় যে কথাটা উল্লেখ করা হচ্ছে না, যে এগ্রিকালচার সেক্টর খুলে দেওয়া হলো, এটা ভারতীয় কৃষকদের কাছে বড় একটা বিপদের কারণ। এবং তৃতীয় যেটা বলা হচ্ছে না, সেটা হচ্ছে আমেরিকার পণ্যের জন্য ভারতের 0% ট্যারিফ। হ্যাঁ, এটা এইটা ওয়াশিংটন পোস্টে একটা খুব বড় আর্টিকেল এটা নিয়ে খুব উল্লসিত ভাবে তারা লিখেছে, আমেরিকা কত লাভ করলো এটা থেকে। আর ঠিক এখানে আমরা অর্ধেকটা জেনে বা কিছু না জেনেই, ইনফ্যাক্ট চুক্তির কিছুই প্রকাশিত এখানে আমরা পাইনি, আমরাও খুব উল্লাসিত যে আমরা ট্যারিফটা 18%-এ পেয়ে গেলাম, এবং আমাদের কাছে 0%-এ আমাদের তারা ঢুকবে। তো এটাতে উল্লসিত হওয়ার কি কোনো কারণ আছে আপনার কি মনে হয়? কারণ এর মধ্যে দেখো কংগ্রেসের এইটা একটা বক্তব্য এসছে যে বরবাদিও কা জশম মানা রাহা হয়, একটা গানকে উল্লেখ হুম করে তারা বলেছে যে এরকম বরবাদির যে উল্লাস করা যায়, এটা সুপ্রিয়া হুম সিনহাত বলেছেন খালি মহামূর্খরাই এরকম উল্লাস করতে পারে। আপনার কি মনে হয় দেখো প্রথমে? এটা এটা মানে হচ্ছে কি, সব জিনিসটার মধ্যেই আমরা যেটা দেখতে পাই, একটা জিনিস তুমি লক্ষ্য করবে যে এই সরকার পক্ষ, বিশেষ করে কেন্দ্রের শাসক দল মূলত যেটা করতে চাইছে বারবার, যে তাদের যে কোনো ধরনের ত্রুটি, যে কোনো ত্রুটি হোক বা ভুল হোক বা, সেইগুলো যাতে কোনো রকমে বাইরের লোকের কাছে না আসে, বাইরের সাধারণ মানুষের কাছে না পৌঁছয়, এই চেষ্টাটা তাদের সবচেয়ে বেশি আছে। সে প্রশাসনিক অপদার্থতা হোক কি কোনো জায়গায় ব্যর্থতা হোক, কিছুতেই যেন বাইরের মানুষের কাছে না যায়। এটা এই প্রয়াসটা সাংঘাতিক ভাবে দেখতে পাই আমরা সব ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে। এবং সেটা সুপ্রিম কোর্টে গিয়েও যেভাবে লড়াই করে সরকার, কোনো সময় স্বীকার করে না, যা করেছে তাই মনে করে। সোনম ওয়াংচুককে আটকে রেখে বলে দেওয়া হয় যে তিনি নেপালের ঢঙে নাকি এই দেশে আন্দোলন করতে চাইছিলেন। এরকম করা হচ্ছে, শুধু সোনম ওয়াংচুক বলে তো নয়, আরো অজস্র আছে, উদাহরণ দেওয়ার অজস্র পাওয়া যাবে। যেটা হয়েছে, তুমি যেটা বললে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে 18% কর যে আমেরিকা করলো, যেখানে 50%-এর জায়গায়, সেখানে মোদিকে বিশাল অভ্যর্থনা জানানো হলো, একবারে তাকে মালা পরিয়ে তাকে সংবর্ধিত করে, সাংঘাতিক ব্যাপার করে বিজেপির যারা আছেন মন্ত্রী টন্ত্রী সবাই করলেন। তো এটা কেন করলেন? কি কারণ? কারণ তারা কি এটা ঠিকই, তারা কি মনে করেন যে বাইরের যে কেউ কিছু বুঝবে না, ভারতে আমেরিকার পণ্য বিক্রি হবে 0% ট্যারিফে, ট্যাক্স, তাদের ট্যারিফ নেই। ভারতের জিনিস ওখানে বিক্রি হবে 18% ট্যারিফে।
তো এটা তো একটা অসম একটা বন্টন প্রথমত, এক ভীষণ রকম। এবং সেখানে আমেরিকা বলছে 500 বিলিয়ন নাকি টাকার রোজগার হবে, মানে তাদের ডলার, ব্যবসা হবে। ডলার, 500 বিলিয়ন ডলার 500 বিলিয়ন ডলার সেখানে মানে ব্যবসা হবে। তো ব্যবসা হবে। 500 বিলিয়ন মানে তো প্রায় আমাদের কাছাকাছি, এই আমাদের যে অ্যানুয়াল যে এক্সপেন্ডিচার আমাদের বাজেট, তার কাছাকাছি, মানে না হলেও একটু কম। এই যদি অবস্থা হয়, তবে এটা অবশ্য বলছে না যে কতদিনে, 5 বছর হবে না 10 বছর হবে, এটাও আমরা জানি না। দুটো জিনিস হচ্ছে, প্রথমত এটাও জানি না যে এই যে 0% ট্যাক্সে এলে আমাদের ব্যবসার কতখানি ক্ষতি হবে, এই হিসেবটা আমার কাছে নেই, এবং সরকার সেটা জানাচ্ছে না। আমাদের জানাচ্ছে 18% হয়ে গেল। 18% হয়ে গেলে লাভ লোকসানের কি খতিয়ান কিচ্ছু জানি না। আমরা এটাও জানি না কত দিনে হবে, কিভাবে হবে, উই ডু নট নো, সেটাও আমরা জানি না। আচ্ছা, এবারে যে আমরা এই যে আমেরিকার সঙ্গে যে চুক্তি হলো, তাতে কিসের বেসিসে, কিসের ভিত্তিতে হলো আমরা জানি না। রাশিয়ার সঙ্গে তেল কেনা চলবে না, অতএব তাহলে তেল কেনা হবে না, রাশিয়ার সঙ্গে হলো না। তো রাশিয়ার সঙ্গে তেল না কিনে যদি এক সময় আহ, যে যে সরকার বলেছিল যে আমরা এটা কিছুতেই মানতে পারি না, রাশিয়ার সঙ্গে তেল কিনবো আমরা, এটা বলেছিল, কিন্তু সেটা বন্ধ হয়ে যাচ্ছে। তো কিসের ভয়ে এই যে চুপ করে থাকাটা? এটা তো ভয়েরও লক্ষণ, একটা ভীষণ ভয়ের লক্ষণ, যে না আমরা কথা বলবো না। এইটা বারবার আমরা দেখছি কেন্দ্রের, বিশেষ করে খুব দুঃখের কথা, আবার বলছি খুব দুর্ভাগ্যের কথা, যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কিন্তু বিপুল সংখ্যায় মানুষ ভোটে জিতিয়েছে, এটা ফ্যাক্ট। যে কেউ কেউ বিরোধী থাকতে পারেন, অনেকে বিরোধী থাকতে পারেন, অনেকে না ভোট দিতে পারেন, কিন্তু যারা দিয়েছেন ধরে রাখা যাক, তাদের তো একটা প্রত্যাশা আছে, 1 নম্বর। এবং যারা দেননি তারাও তো তাকে প্রধানমন্ত্রী হিসেবেই মেনে নিয়েছেন। একটা প্রধানমন্ত্রী যখন হবেন, তার মধ্যে যে গাছটা, যে কারেজটা, যে সাহসটা আমরা দেখতে পাই, সেটা কোথায় দেখতে পাচ্ছি? সমস্ত জায়গায় তিনি চুপ করে থাকেন। কেন চুপ করে থাকেন? তিনি মন কি বাতটা বলেন, মনের কথা তো আসলে বলেন না। তিনি মন কি বাত বলেন না, নিজের যেটা ভালো লাগে বলতে তুমি সেইটা বলেন, সেটা বললে চলে না। আমি একটা খুব সাধারণ কথা বলছি তোমাকে সুব্রত, আমার মনে পড়ে যাচ্ছে। এই পশ্চিমবঙ্গের এক মুখ্যমন্ত্রী ছিলেন, তার নাম ছিল বিধানচন্দ্র রায়। বিধানচন্দ্র রায় তিনি বক্তৃতা দিতে গিয়ে বলছেন একদিন যে আমাকে আমার নাতনি বলে তুমি হচ্ছ মূর্খমন্ত্রী, তুমি হচ্ছে মূর্খমন্ত্রী। তখন বলছেন তিনি জনসভায়, এবং বলছেন আমারও মাঝে মাঝে মনে হয় সত্যি আমি একটা মূর্খমন্ত্রী। এটা ভাবা যায় এরকম বলতে পারা, এত কতটা সাহস থাকলে তবে এই কথাটা বলতে পারা যায়? কেন বলে না এরা? বিকজ দে ডোন্ট হ্যাভ দ্যাট কারেজ, because they lack that kind of guts. It is very unfortunate for a country like India. আমাদের ভারতের একটা সাংঘাতিক জায়গা ছিল, কোথায় ছিল আমাদের জায়গা, কে আমাদের একটা সম্মান দিয়েছে? আমরা তো এখন চুপ করে থাকি, সবসময় চুপ করে থাকছি। বলে যাচ্ছে ট্রাম্প এক জায়গায় আমি যুদ্ধ বন্ধ করেছি, আমি যুদ্ধ বন্ধ করেছি, আমি যুদ্ধ বন্ধ করেছি। চুপ করে আছেন প্রধানমন্ত্রী মোদী, বারবার এই সমস্ত, এই শুধু এটা চুক্তি না। হওয়ার পরেও, এই চুক্তি হওয়ার পরে যেটা সব থেকে অপরিষ্কার সেটা হচ্ছে ইরানের চাবাহার পোর্টের ব্যাপারটা। তাহলে কি হলো? চুক্তি যখন হলো তাহলে আমরা কি আবার ইরানের চাবাহার পোর্টটাকে আমরা ব্যবহার করতে পারবো? যে বিপুল পরিমাণ বিনিয়োগ সেখানে ভারতে করা রয়েছে, সেটাকে তুলে নিতে হয়েছিল ট্রাম্পের চাপে। সেটা কি আবার আমরা ব্যবহার করব কিনা সেটা কিন্তু অপরিষ্কার। এটা নিয়ে কিন্তু বিরোধীরা প্রশ্ন তুলেছে। তো জানি না এই চুক্তির ডিটেলে কি আসবে আগামী দিনে। কিন্তু আমরা মনে হচ্ছে যেহেতু আমাদের সময়টা খুব অল্প, আমরা এবার তৃতীয় যে বিষয়টা একটু, অ্যাপস্টিন ফাইলে এর মধ্যে অনিল আম্বানির নাম চলে এসেছে। এবং অনিল আম্বানির নাম এমন ভাবে এসেছে অ্যাজ ইফ অনিল আম্বানি যেন মোদির প্রতিনিধি হয়ে অ্যাপস্টিনের সঙ্গে কথাবার্তা চালাচ্ছিলেন। এবং তিনি প্রত্যেকটা সংবাদ একেবারে পুঙ্খানুপুঙ্খ ভাবে আমাদের ইলেকশনের, আমাদের মোদির অবস্থা, মোদির জয়, সমস্তটা অ্যাপস্টিনের কাছে পৌঁছচ্ছিলেন। এবং তিনি বলছিলেন যে আমি মোদির প্রতিনিধি হিসেবে প্রায় দাবি করছিলেন। তো সেইটা খুব পরিষ্কার করার কি দরকার আছে যে এটা ভারত সরকারের পক্ষ থেকে এবং মোদির পক্ষ থেকে পরিষ্কার করার দরকার যে না, অনিল আম্বানিকে আমরা এই দায়িত্ব দিইনি। এরকম, এটা যদি তিনি করে থাকেন তাহলে সেটা তার নিজের দায়িত্বে করেছেন। এরকম কোনো বিবৃতি কি দেওয়ার উচিত ছিল? দেখো, সমস্ত প্রথম থেকে আমি বলছি, এই যে জেফ্রি এপস্টিনের সঙ্গে যে নাম জড়িয়ে, প্রধানমন্ত্রীর নাম জড়িয়ে বিভিন্ন খবর টবর হয়েছে, বিদেশও হয়েছে, আমাদের দেশও কিছু কিছু জায়গায় বেরিয়ে এসছে, আমরা দেখেছি, আমরা আগে থেকে দেখছি। এই যে স্টিভ ব্যাননের সঙ্গে আলোচনা, স্টিভ ব্যানন মানে যিনি ট্রাম্পের প্রকৌশলী ছিলেন,
মানে এই, নির্বাচনের ক্ষেত্রে প্রকৌশলী ছিলেন তিনি। তার সঙ্গে সম্পর্কের সূত্র ধরে ট্রাম্পের সঙ্গে মোদির বৈঠক, তারপরে ইসরায়েলে যাওয়া, ইসরায়েলে গিয়ে সেখানে গিয়ে সম্পর্ক তৈরি করা, ট্রাম্পের হয়ে সেখানে যাকে বলা হয় খানিকটা তদবির করা, এই সমস্ত বেরিয়েছে, এই সমস্ত বেরিয়েছে। এই কোনো ব্যাপারেই কিন্তু আমাদের সরকার এখনো পর্যন্ত সেভাবে কিছু কথা প্রধানমন্ত্রী বলেননি। হ্যাঁ, সরকার থেকে একটা প্রতিবাদ করে বলা হয়েছে এগুলো যে ও লিখেছে, ও একজন দণ্ডিত আসামির একজন সমস্ত আজে বাজে কথা, এর কোনো মূল্য হয় না, এটা বলেছেন। কিন্তু ক্লারিফিকেশন বা প্রেস কনফারেন্স করে পরিষ্কার করে সমস্ত জিনিসটা খুলে বলা, এটা হয়নি। দেখো, ট্রাম্পের এই যে ট্রাম্প ইজ এ বুলি, উই নো দ্যাট। ট্রাম্প কি বলেন তার কোনো ঠিক নেই, কিন্তু ট্রাম্প কিন্তু কোনো কথা ধার ধারে না, আমি দেখেছি, যা মনে হয় তাই বলে। এমনকি এই যে এপস্টিন ফাইল খোলার সময়ও, যখন খোলা হবে তখন পরিষ্কার বলে দিত, হ্যাঁ খোলা হোক, খোলা হোক। কেন খোলা হোক? কারণ সে জানতো যে সেখানে যদি ওটা খোলা হয় তাহলে আরো অনেক লোকের ব্যাপার, কীর্তি এবং কাহিনী ফাঁস হয়েছেও হবে। তাই। হয়ে উঠছে তাই, পরিষ্কার বলেছে সামনে, হ্যাঁ খোলা হোক। এই যে খোলা হোক বলে দিল, খুলে দিয়েছে, খুলে দিয়েছে। এবং তারপরে কি বলেছে ট্রাম্প? তারপরে বলছে, শোন, তারপরে বলছে যে সাংবাদিক, মূলত যে সাংবাদিক এপস্টিনের সঙ্গে ইন্টারভিউ নিয়েছিলেন, তার সম্পর্কে বলছে, আমি তো ওর এগেইনস্টে মামলা করতে চলেছি, আমি ওকে ছাড়বো না কিছুতেই। এই যে আমি ওকে ছাড়বো না, আমি বলছি না সে আমি পুরস্কারের কি। মঞ্চে যে ওখানে হলিউডে তো সবসময় সমালোচনা ভীষণ ভাবে হয়, আপনি জেনেছেন ওই হ্যাঁ, গ্রামী পুরস্কার মঞ্চে যে হ্যাঁ, অ্যাঙ্কার, গ্রামী। হ্যাঁ, সে হ্যাঁ, ওটা নিয়ে কথা প্রসঙ্গে বলেছিল, তাকেও হুম, ধমকে দিয়েছেন ট্রাম্প, দেখে হ্যাঁ, নেবেন তাকেও বলে। ধমকে দিয়েছে। হ্যাঁ, তো এটা 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 বলেন, আমি আমি বলতে চাইছি না এই ধরনের আলটপকা কথা বলতে, আমি মোটেই চাইবো না, আমি চাইবো না। কিন্তু আমি যেটা চাইবো সেটা হচ্ছে আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী, তাকে অন্তত এই কথাগুলো বলে দিতে হবে যে যত বড় দেশেরই মহারথী হোক না কেন, তার মুখের উপর জানাতে হবে যে তুমি যা বলছো সেটা ঠিক নয়, বা তুমি যা বলছো তার প্রমাণ নেই। এই ধরনের কিছু আমরা কথা শুনতে চাই। তুমি অনিল আম্বানির ক্ষেত্রে যেটা বললে, অনিল আম্বানির ক্ষেত্রে এর আগেও এসেছে, অনিল আম্বানি ওনার সঙ্গে দেখা করেছিল এপস্টিনের সঙ্গে, তো আমরা জানি। এবং অনিল আম্বানি সম্পর্কে একটা বাইরে প্রচার আছে, অনেকেই বিরোধী দেশি অনেকেই বলেন ই ফ্ল্যামবয়েন্ট ক্যারেক্টার, ঠিক আছে, বিভিন্ন খুব বর্ণিল চরিত্র অনিল আম্বানি সম্পর্কে বলা হয়। যাই বলা হোক, তো তার সঙ্গে যুক্ত হয়ে যে প্রধানমন্ত্রীর নাম, একজন শিল্পপতির সঙ্গে আমাদের দেশের এক প্রধানমন্ত্রীর নাম জড়িয়ে যাওয়াটা মোটেই খুব একটা ঠিক নয়। এই ব্যাপারে অবশ্যই সরকারের উচিত একটা ক্লারিফিকেশন দেওয়া, খুব ভালোভাবে, বিশেষ করে প্রাইম মিনিস্টারের নিজের উচিত বলে দেওয়া। তাহলে লোকের মনে খানিকটা শান্তি হবে, এই আর স্বস্তি হবে, স্বস্তি ফিরবে। সুব্রত। ধন্যবাদ গৌতম দা, আজকে একটা খুব সুন্দর আলোচনা আমরা পার্লামেন্টের এই বিভিন্ন আলোচনা এবং রাহুল গান্ধীর বক্তব্যের প্রেক্ষিতে যেটা করলাম, সেটা আমার মনে হয় আপনাদের সবার কাছেই অনেক ভাবনার খোরাক জোগালো। গৌতম দাকে আমাদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ, এবং আপনারা যারা এই অনুষ্ঠানটা দেখলেন তাদের সবাইকে ধন্যবাদ। এবং সেই সঙ্গে একটা আবেদন যে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখবেন, এবং সেই সঙ্গে আমাদের আরো উৎসাহ বাড়ানোর জন্য আমার এই চ্যানেলটি এবং গৌতম ব্যানার্জি অফিসিয়াল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখবেন। সবাইকে নমস্কার।